তোর আমার গল্প, লেখিকা আশু, পর্ব ৭। পরদিন বিকেলের দিকে পুরো চৌধুরী বাড়িতে এক থমথমে নীরবতা বিরাজ করছিল। তুলি নিজের ঘরেই ঘুমিয়েছিল, আর সাহেলা বেগম ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আশির কালকের পর থেকে আর ডিউটিতে যায়নি। নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে একের পর এক কফি শেষ করছিল সে। যে মানুষটা কোনোদিন কারো কাছে মাথা নত করেনি, যার এক ধমকে সবাই তটস্থ থাকে, সেই আশির চৌধুরী আজ এক তীব্র অনুশোচনার জালে বন্দী। রিধির সে শান্ত অথচ বিষাদমাখা চেহারাটা ওর চোখের সামনে বারবার ভাসছিল। হঠাৎ আশির ব্যালকনি থেকে দেখল রিধি একা বাড়ির পেছন দিকের বাগানে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। পরনে তার সাধারণ একটা হালকা সুতির থ্রি পিস, চুলগুলো ঢিলেঢালা করে খোপা করা, মুখটা একদম থমথমে, কোনো চঞ্চলতা নেই। আশির এক মুহূর্ত দেরি করলো না, ধীর কিন্তু দৃঢ় পায়ে নিচে নেমে এলো। বাগানের ঘাসের উপর আশিরের ভারী পায়ের শব্দ পেয়েও রিধি মুখ তুলে তাকালো না, না সরার কোনো চেষ্টা করলো, যেন আশির সেখানে থাকা বা না থাকায় তার আর কিছু যায় আসে না। আশির এসে রিধির ঠিক মুখোমুখি দাঁড়ালো। চৌধুরী বাড়ির কঠোর মেঝো ডাক্তার সুপুরুষ আশির চৌধুরী আজ এক 18 বছরের অভিমানী মেয়ের সামনে যেন এক অপরাধী। রিধি আশিরের গলাটা বুক ভাঙা অনুশোচনায় কাঁপছিল। রিধি এবার মুখ তুলে তাকালো, তবে সেই চোখে আর কোনো আগের লাজুক ভাব, ভয় বা ভালোবাসার চঞ্চলতা নেই। আছে শুধু এক গভীর বরফ শীতল শূন্যতা। তুই আমাকে যা শাস্তি দিতে চাস দে। আশির রিধির হাতটা স্পর্শ করতে চাইল, কিন্তু রিধি এক পা পিছিয়ে গিয়ে হাতটা সরিয়ে নিল। আশিরের হাতটা শূন্য থমকে গেল। আশির চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস ফেলল। তারপর নিচু তীব্র আকুল কণ্ঠে বলল, আমি জানি আমি যা করেছি তা ক্ষমার পাওয়ার যোগ্য নয়। একজন ডাক্তার হয়ে, তোর অভিভাবক হয়ে তোকে রক্ষা করার নামে আমি নিজেই তোকে আঘাত করে বসলাম। সেদিন তুলির রক্তাক্ত চেহারা দেখে আমার মাথার ভেতরে সব চিন্তা উলটপালট হয়ে গিয়েছিল। রিধি, আমি বুঝতে পারিনি। রিধি খুব শান্ত নিষ্পৃহ গলায় বলল, আপনি ক্ষমা চাইছেন কেন? আপনি তো কোনো ভুল করেননি। আপনি তো সব সময় ঠিকই ভাবেন। আমি তো দায়িত্বজ্ঞানহীন। হাত ছেড়ে দেওয়ার মতো বোকামি তো আমারই করা সাজে। কথাগুলোর পেছনের বিষাক্ত অভিমান আশিরের বুকে যেন ধারালো চাবুকের মতো গিয়ে লাগলো। তুই বোকা নস রিধি, আমি অন্ধ ছিলাম। আশির এই প্রথম নিজের গলার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। ওর গলার স্বর আগে রুদ্ধ হয়ে এলো। আমি খেয়াল করিনি যে তুই নিজেই কতটা শকে ছিলি। আমি তোকে বাঁচাতে গিয়ে তোকেই সবচেয়ে বড় আঘাত দিয়ে ফেললাম। তুই আমাকে যা ইচ্ছা শাস্তি দে, কিন্তু এভাবে পর হয়ে যাস না প্লিজ। রিধি আশিরের দিকে তাকিয়েই রইল। আশিরের চোখে আজ সত্যি সত্যি অনুশোচনা জল জমেছে। যে মানুষটা চোখে শৃঙ্খলার কঠোরতা ছাড়া আর কিছু দেখা যেত না, তার চোখে আজ শুধু মিনতি আর হারানোর ভয়। রিধির চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে নিজের গালের সেই স্পর্শ করা জায়গাটা ধীর গলায় ধরে বলল, থাপ্পড়টা গালে লেগেছিল, কিন্তু ব্যথাটা লেগেছে এখানে। সে নিজের বুকের বাঁ দিকটায় হাত রাখল। আপনি আমাকে বিশ্বাস করেননি আশির ভাইয়া। আপনি না দেখেই ভেবে নিলেন আমি বেখেয়ালি। আশির রিধির দিকে হাত বাড়িয়ে ওর চোখের জলটুকু আলতো করে মুছে দিতে চাইল। এবার রিধি সরল না, কিন্তু আশিরের আঙুল যখন ওর গাল স্পর্শ করল, আশির অনুভব করল রিধির শরীরটা মৃদু কাঁপছে। আমাকে একটা সুযোগ দে শালিক পাখি। আশির প্রায় অস্ফুট স্বরে আকুতি জানালো, তোর এই ভেঙে যাওয়া বিশ্বাস আমি আবার গড়ে তুলব। তুই যা চাবি তাই হবে। রিধি মুখ নামিয়ে নিল। অভিমানের এই বিশাল পাহাড় এত সহজে গলার নয়। তবে আশিরের চোখের জল আর এই ব্যাকুলতা রিধির হৃদয়ের জমাট বাঁধা বরফটাকে একটু হলেও নাড়া দিল। রিধি ওখান থেকে এক পা পিছিয়ে গিয়ে বলল, আমাকে একটু সময় দিন। আশিরে চেষ্টা বা মিনতি কোনো কিছুই রিধির জমে থাকা বরফ শীতল মান ও ভাঙাতে পারল না। গালের থাপ্পড় আর সেই অন্যায্য সন্দেহের দাগ রিধির মন থেকে এত সহজে মুছে যাওয়ার ছিল না। রিধি এবার নিজেকে পুরোপুরি গুটিয়ে নিল। সে আশিরকে একদম পাত্তা দিল না, যেন
এই মানুষটার অস্তিত্বই তার কাছে আর কোনো অর্থ বহন করে না। আশির কতবার চেষ্টা করেছে রিধির মুখোমুখি হতে, কখনো ড্রয়িং রুমে এসে অহেতুক দাঁড়িয়ে থেকেছে, কখনো রিধির পড়ালেখার টেবিলে নতুন নোটস এনে রেখে গেছে, কিন্তু রিধি একেবারে জন্যও আশিরের দিকে ফিরে তাকায়নি। টেবিলের নোটসগুলো যেমন ছিল তেমনই পড়ে রইল। আশির সামনে এসে দাঁড়ালে রিধি নিঃশব্দে উঠে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিয়েছে। রিধির পুরো মনোযোগ তখন শুধুই তার বই, খাতা আর সামনের পরীক্ষার দিকে। সারাদিন সারা রাত সে নিজের পড়ার ঘরে বন্দি রেখে পড়াশোনা করতে লাগলো। আশির ঘরের বাইরে দিয়ে যাওয়ার সময় দরজার নিচ দিয়ে আলো জ্বলতে দেখে থমকে দাঁড়াতো। কতবার ইচ্ছে হয়েছে নক করে ভেতরের মিষ্টি মুখটা দেখার, কিন্তু রিধির বরফ শীতল অবহেলা ওকে প্রতিবার পিছিয়ে দিয়েছে। আশির চৌধুরী আজ নিজের বাড়িতেই নিজের ভালোবাসার কাছে চরমভাবে অবহেলিত ও পরাজিত এক প্রেমিক। দেখতে দেখতে এসে পড়ল তমার গায়ে হলুদের দিন। তমাদের পুরো বাড়ি আর বিয়ের হল জুড়ে মেহেন্দি আর কাঁচা হলুদের মৌ মৌ গন্ধ। চারদিকে গান, হাসি আর উৎসবের কলরব। রিধি ওরা সবাই চলে এসেছে। রিধি আজ পরেছে একটা খুব সাধারণ হালকা হলদে শাড়ি। মুখে কোনো গাঢ় সাজ নেই, শুধু হালকা কাজল আর ঠোঁটে সামান্য লিপ গ্লস। চুলগুলো খোলা, সেখানে গুজে দেওয়া কয়েকটা তাজা গাঁদা ফুল। এই অনাড়ম্বর হালকা সাজেই রিধিকে যেন এক অনবদ্য স্বর্গীয় রূপসী দেখাচ্ছিল। অন্যদিকে আশির পরেছে একটা গাঢ় হলুদ রঙের সুতির পাঞ্জাবি। পাঞ্জাবির হাতা কোনোই পর্যন্ত গোটানো। রিধি যখন ঘর থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিল, আশির তখন ড্রয়িং রুমের একপাশে দাঁড়িয়েছিল। সিঁড়ি দিয়ে নেমে আসা রিধিকে হলদে পরিতে রূপ নেওয়া দেখে আশির এক মুহূর্তের জন্য একদম থমকে গেল। তার বুকের ভেতরটা এক অদ্ভুত তোলপাড় শুরু করে দিল। আশির ইচ্ছে করলেই রিধির সামনে গিয়ে দাঁড়াতে পারত, কিন্তু গত কয়েকদিনের অবহেলার ভয় ওকে আটকে দিল। আশির আজ আর আগ বাড়িয়ে রিধির সামনে গিয়ে দাঁড়ালো না। সে আশেপাশেই ঘুরে বেড়ালো, কিন্তু তার দৃষ্টি সারাক্ষণ লেগে রইল রিধির উপর। রিধি কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, সব কিছুই আশিরের নজর এড়াতে পারছিল না। বিকেলের দিকে উঠোনের এক কোণে তুলিকে নিয়ে বসেছিল রিধি। তুলির ছোট ছোট হাতে সাবধানে মেহেন্দি এঁকে দিচ্ছিল সে। তুলি খিলখিল করে হাসছিল, আর ফুপি ভাতিজির এই মিষ্টি মুহূর্ত বেশ জমজমাট ছিল। ঠিক তখনই সেখানে এসে হাজির হলো তমার ফুফাতো ভাই আকাশ। ছেলেটা শহরের উগ্র আধুনিক মেজাজের, আর রিধির উপর তার নজর অনেক দিন থেকেই ছিল। আকাশের চালচলন আর চাহনি কোনো দিনই রিধির ভালো লাগেনি। আকাশ ধীর পায়ে রিধির ঠিক পাশে এসে দাঁড়ালো। মুখে একটা কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল, আহা ফুপি আর ভাতিজের মেহেন্দি উৎসব তো দারুণ জমজমাট। তা রিধি, ফুপি হয়েই থেকে যাবে নাকি নিজের সুন্দর হাত দুটোতে আমার নামের মেহেন্দি পরার শখ আছে? রিধি একবার শুধু আর চোখে আকাশের দিকে তাকালো। গা গুলিয়ে ওঠা এক বিরক্তি নিয়ে সে পুরো ব্যাপারটাকে সম্পূর্ণ ইগনোর করলো। তুলির দিকে তাকিয়ে বলল, মামনি, ডান হাতটা সোজা করো তো। কিন্তু আকাশ সহজে ছাড়ার পাত্র নয়। নাছোড়বান্দার মতো সে আরও একটু ঘেঁষে এসে বসল। আরে এত ভাব কিসের বলো তো? একটু হেসে কথা বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আমি কিন্তু তোমাকে বলেছি, এই বিয়েতে কনের চেয়ে কনের রূপসী বোনকেই দেখতে বেশি ভালো লাগছে। রিধি চোয়াল শক্ত করে তুলির মেহেন্দি দেওয়া শেষ করে উঠে দাঁড়ালো। আকাশের কথার কোনো প্রত্যুত্তর না দিয়ে তুলিকে কোলে তুলে নিয়ে ভেতরের দিকে চলে গেল। দূর থেকে আশির এই পুরো ঘটনাটা দেখেছিল। তার চোয়াল শক্ত হয়ে এসেছিল, হাত দুটো পকেটের ভেতর মুঠো হয়ে উঠছিল। সন্ধ্যা নামতেই গায়ে হলুদের আসল ধামাকা শুরু হলো। স্টেজের উপর বিশাল সাউন্ড সিস্টেমে গান বাজছিল। আলো ঝলমলে হলরুমে তখন তমার সব ফ্রেন্ডরা স্টেজে উঠে নাচানাচি করছিল। স্টেজের নিচেও রানা, তৌসির ভাইয়া আর অন্যান্য আত্মীয়রা মিলে ধামাকা নাচ জুড়ে দিয়েছে। পুরো হলরুম তখন উল্লাস আর নাচানাচের ভিড়ে সরগরম। রিধি এই ভিড় আর কানফাটা আওয়াজ একদম পছন্দ করছিল না। সে হলরুমের এক কোণে দেয়াল ঘেঁষে চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। হঠাৎ নাচের তালে তালে পেছনের ভিড়টা প্রচণ্ড জোরে ধাক্কা খেল। কয়েকজন নাচতে নাচতে পিছাতে গিয়ে সজোরে ধাক্কা দিল রিধিকে।
রিধি নিজের ভারসাম্য হারিয়ে পেছনের দিকে উল্টে পড়তে গেল। ঠিক সেই মুহূর্তে শক্ত দুটো হাত এসে রিধির কোমর আর পিঠ আগলে নিল। রিধি সজোরে গিয়ে ঢলে পড়ল এক চেনা শক্ত বুকের উপর। নাকে ভেসে এলো সেই চন্দন আর কফির সুবাস। আশির শক্ত করে রিধিকে বুকের সাথে ধরে রেখেছিল যাতে সে পড়ে না যায়। আশির নিচু ভারী গলায় রিধির কানের কাছে মুখ এনে বলল, সামলে। সেই স্পর্শে রিধির শরীরের ভেতর এক বিদ্যুতের ঝলকানি খেলে গেল। কিন্তু মুহূর্তেই মনের ভেতর জমাট বাঁধা সেই অবিচারের রাগটা জেগে উঠল। আশিরের বুকের ভেতর থেকে রিধি নিজেকে ছাড়িয়ে নিল। আশিরের দিকে একবারের জন্য না তাকিয়ে, কোনো প্রত্যুত্তর না করে রিধি মুখ ঘুরিয়ে সোজা সিঁড়ির দিকে পা বাড়ালো। আশির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার হাত দুটো তখনও শূন্যে ঝুলছিল। এদিকে ভিড়ের মধ্যে এক কোণে দাঁড়িয়ে এই পুরো দৃশ্যটা দেখছিল আকাশ। রিধিকে একাকী সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে দেখে আকাশের চোখ দুটো শয়তানি বুদ্ধিতে জ্বলে উঠল। রিধির এই একাকিত্ব আর বিরক্তিতে সে নিজের সুযোগ হিসেবে ধরে নিল। কারো নজর না এড়িয়ে আকাশ চুপি চুপি রিধির পিছু নিল। কোলাহল, নাচ গান আর আশিরের স্পর্শে তোলপাড় থেকে বাঁচতে রিধি সোজা চারতলার ছাদের দিকে চলে এলো। রাতের খোলা আকাশ, ঠান্ডা বাতাস আর চাঁদের আলোয় ছাদটা একদম শান্ত, নিঝুম হয়েছিল। নিচের বিকট বাজনার শব্দ এখানে এসে অনেকটাই মৃদু হয়ে গেছে। রিধি ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। ঠিক তখনই পেছনে কারো জুতো ঘষটার শব্দ হলো। শান্ত পরিবেশ ভেঙে কেউ একজন কাছে এগিয়ে আসছে। রিধি অস্বস্তি নিয়ে পেছনে ঘুরে দাঁড়ালো। সামনে তমার ফুফাতো ভাই। আকাশকে দাঁড়িয়ে থাকতে দেখে রিধির কপাল কুঁচকে গেল। আপনি এখানে কি করছেন? রিধি কঠোর গলায় বলল। আকাশ মুখ দিয়ে এক বৃষ্টির শীষ দিয়ে পকেটে হাত গুজে ধীর পায়ে রিধির দিকে আসতে লাগলো। তার চোখে মুখে এক লালসা আর অশ্লীলতার ছাপ স্পষ্ট। আকাশ গা ঘেঁষে সামনে এসে দাঁড়িয়ে বিকৃত হেসে বলল, কোলাহল ভালো লাগছিল না তাই মেরি জানু? আমারও ভালো লাগছিল না। তাই ভাবলাম আমার হবু বউটার সাথে একটু নিরিবিলিতে প্রেম করে আসি। রিধি এক পা পিছিয়ে নিয়ে ধমকে উঠল, মুখ সামলে কথা বলুন, এখান থেকে নামুন, নয়তো আমি চিৎকার করব। আকাশ হা হা করে কুৎসিত হেসে উঠল। সে আরও এক পা এগিয়ে এলো। রিধির পালানোর পথ প্রায় বন্ধ করে দিয়ে অশ্লীল ভঙ্গিতে বলল, চিৎকার করবে? করো না। নিচে এত জোরে ডিজে বাজছে যে তোমার চিৎকার কারোর কানেই পৌঁছাবে না। আর শোনো, আজকে ছাদে যদি কিছু হয়েও যায়, কাল সকালে তুমি সোজা আমারই হবে। হয়তো তোমার এই গরম মেজাজি চৌধুরী পরিবার আমাকে দুটো মারধর করবে বা একটু চেঁচামেচি হবে, কিন্তু শেষমেশ নিজেদের তথাকথিত কুলাঙ্গার সম্মানের দোহাই দিয়ে তোমাকেই তো আমার হাতে তুলে দিবে মেরি জানু। আকাশের এই নোংরা মানসিকতা আর রূপ দেখে রিধির গায়ের লোম খাড়া হয়ে উঠল। ভয়ে আর চরম ঘেন্নায় রিধির বুকের ভেতরটা থরথর করে কেঁপে উঠল।